টিনা, আজকে তো স্যাটারডে, আমাদের এখানে যে গরম পড়েছে আমার একটু থাকতে ইচ্ছা করছে না। আর তুমিও তো কদিন ধরেই বলছিলে যে খুব বেশি গরম লাগছে। তাই চলো আজকে একবার দার্জিলিং থেকে ঘুরে আসি, আর তার সাথে আমাদের হানিমুনটাও হয়ে যাবে। ও মা, তাই নাকি? তুমি তো একেবারে আমার মনের কথাটাই বলে দিলে। আমারও না কোথাও ঘুরতে যেতে খুব ইচ্ছা করছিল। এই গরমে পাহাড়ের হাওয়া খেয়ে আসা যাবে। আমি ব্যাগপত্র তাহলে গুছিয়ে ফেলি। বাহ, আমার বড় ছেলে আর বড় বৌমা হানিমুনে যাচ্ছে। তা কি ব্যাপার ছোট বৌমা, তুমি আর আকাশ কবে হানিমুনে যাচ্ছ? তোমরাও একবার হানিমুন থেকে ঘুরে এসো। বেশ কয়েক মাস তো হয়ে গেল তোমাদের বিয়ে হয়েছে। এমন কথা শুনে পারমিতারও তার বরের সঙ্গে ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়, কারণ পারমিতারও বিয়ের অনেক দিনই হয়ে যায়। অথচ বিয়ের পর পারমিতা কোথাও ঘুরতে যেতে পারেনি। তাই পারমিতা আকাশের কাছে গিয়ে বলে, ওগো শুনছো, আমার না কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে। চলো না আমরা কোথাও বেরিয়ে আসি। আমার আর বাড়িতে বসে থাকতে একটুও ভালো লাগছে না। বড়দি আর দাদাও তো ঘুরতে যাচ্ছে। দাদা নিজে থেকে আবার ইচ্ছা করে ঘুরতে যাওয়ার কথা বলেছে। কই, তুমি তো আমাকে কখনো কিছু জিজ্ঞাসা করলে না। ও, আসলে আমার তো একটা বিজনেস মিটিং আছে, আমি তো এই মুহূর্তে কোথাও ঘুরতে যেতে পারবো না। তুমি কয়েকটা দিন একটু ম্যানেজ করে নাও, হয়তো 2 মাস পর আমি ফ্রি থাকতেও পারি। এই বলে আকাশ অফিসের জন্য বেরিয়ে যায়, যা দেখে পারমিতার অত্যন্ত খারাপ লাগে। আসলে আকাশ পেশায় একজন বিজনেসম্যান ছিল, আর রাহুল সরকারি চাকরি করত। রাহুলের সরকারি চাকরির স্টেবিলিটি থাকায় রাহুল প্রত্যেক উইকেন্ডে বাড়িতে থাকত এবং তার বউকে এদিক ওদিক বেড়াতে নিয়ে যেতে পারত। কিন্তু আকাশের পক্ষে তা সম্ভব ছিল না। আকাশ সবসময়ই অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকত। দূর, কোথায় ভাবলাম আমার বরের সঙ্গে দিব্যি ঘুরে বেড়াবো, কিন্তু সে কি আর আমার কপালে আছে? বাড়িতে শুধু বোর হয়ে বসে থাকা ছাড়া কি আর কাজ আছে? আমার একটুও ভালো লাগছে না। এর থেকে ভালো আমি যদি দাদার মতো কোনো সরকারি চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করতাম, তাহলে মনে হয় ভালো হতো। ঠিক এমন সময় পারমিতা একটা গাড়ির আওয়াজ শুনতে পায়। বারবার হর্ন বাজায়। পারমিতা বাড়ির বাইরে গিয়ে একটা লোককে BMW গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। আমি আকাশ স্যারের ম্যানেজার। আকাশ স্যার এই গাড়িটা আপনার জন্য পাঠিয়েছেন, আর স্যার একটু বিজি আছেন তো, আর আপনাকে নিয়ে বেরোতে পারিনি বলে সেটার অ্যাপোলজি হিসাবে এই সামান্য গিফটটা আমাকে আপনার কাছে ডেলিভারি করতে বললেন। ও মাই গড, আকাশ কি আমাকে একটা BMW গিফট করলো? আমি তো ভাবতেই পারছি না। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা BMW গাড়ি কিনবো। আকাশ তো সত্যি সত্যি দেখছি আমাকে গাড়িটা কিনেই দিল। অন্যদিকে রাহুল আর টিনা তখন বাসে করে দার্জিলিংয়ে যাবে বলে ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে বেরোয়। এমন সময় তারা যখন পারমিতার BMW গাড়িটা দেখে, তখন টিনার খুবই হিংসা হয়, কারণ টিনাকে এখন বাসে করে ঘুরতে যেতে হবে। আর সেই জায়গায় পারমিতা BMW চড়ে ঘুরে বেড়াবে, সেটা টিনা কিছুতেই মেনে নিতে পারে না। ও মা, ভাই তো দেখছি শুধু গাড়ি পাঠালো। হানিমুনে যেতে গেলে তোমার বরকেও তো লাগবে। একা একা গাড়ি করে তুমি তো আর হানিমুনে যেতে পারবে না। তা ভাই কোথায়? তাকে তো দেখছি না। আসলে আকাশ একটু বিজনেস মিটিংয়ে ব্যস্ত আছে, ও কোনো ব্যাপার নয়। আকাশ ঠিক ফ্রি হয়ে আমাকে ঘুরতে নিয়ে যাবে। অ্যাটলিস্ট আমাকে তো তোমার মতো বাসে করে ঘুরতে হবে না। এমন কথা শুনে রাহুলেরও খুব খারাপ লাগে, কারণ রাহুলের টিনাকে BMW কিনে দেওয়ার মতো ক্ষমতা ছিল না। তাই রাহুল বলে, আরে টিনা, কি করছো কি তুমি? এক্ষুনি বাস ছেড়ে দেবে। চলো চলো, ব্যাগগুলো আমার হাতে দাও। তুমি অত ভারী ভারী ব্যাগ গোঠাতে পারবে না। আর তাছাড়া কালকেই তো তুমি সুন্দর করে ম্যানিকিউর করিয়েছো, তাই আমি চাইও না তোমার হাতটা নষ্ট হোক। এই বলে রাহুল টিনার হাতের ব্যাগগুলো নিজের হাতে নিয়ে নেয়। কিন্তু টিনাকে মুখের উপর জবাব দিলেও মনে মনে পারমিতার খুব খারাপ লাগে, কারণ আকাশ যতই বড়লোক হোক না কেন, সে পারমিতাকে মোটেই সময় দিতে পারে না। তাই পারমিতা মন খারাপ করে আকাশের জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে রাহুল এবং টিনার বাসটা কিছুটা দূর যেতেই ইঞ্জিন খারাপ হয়ে যায়। যাত্রীদের সবাইকে জানানো হচ্ছে যে বাসে করে আমরা দার্জিলিং রওনা হচ্ছিলাম, সেই বাসের ইঞ্জিনটা হঠাৎই খারাপ হয়ে গেছে। তাই আজকে দার্জিলিং যাওয়া সম্ভব নয়। আপনারা যে যত টাকা দিয়ে টিকিট কেটেছেন সবার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। চাপ বাবা, হঠাৎ করে বাসটা খারাপ হয়ে গেল কি করে? তার মানে আমরা দার্জিলিং যেতে পারবো না? দেখেছো, আমার মনে হয় পারমিতার অভিশাপটা লেগে গেছে। আজকে যদি আমার একটা প্রাইভেট গাড়ি থাকতো, তাহলে তো আমরা প্রাইভেট গাড়ি করে দার্জিলিং এ চলে যেতে পারতাম। রাহুল, তুমি আমাকে একটা গাড়ি কিনে দেবে? আকাশ পারমিতাকে গাড়ি গিফট করেছে দেখে মনে হয় টিনারও নিশ্চয়ই মনে হয় গাড়ি কেনার ইচ্ছা হয়েছে। কিন্তু আমার তো এখন গাড়ি কেনার মতো টাকা নেই। কিন্তু তাই বলে আমার বউটা দার্জিলিং ঘুরতে যেতেও পারবে না। রাহুল মনে মনে এমন ভাবার পর টিনাকে বলে, দেখো, এখন আমার তো গাড়ি কেনার মতো টাকা নেই, তবে তুমি কোনো চিন্তা করো না।
আমরা গাড়ি ভাড়া করে হলেও দার্জিলিং যাব। আমি থাকতে তুমি ঘুরতে যেতে পারবে না, এটা কখনোই হতে পারে না। দাঁড়াও, আমি এখনই গাড়ির ব্যবস্থা করছি। আপনারা প্রাইভেট গাড়ি করে দার্জিলিং যাওয়ার কথা ভাবছেন? তাতে করে কিন্তু আপনাদের 20 থেকে 25 হাজার টাকা খরচা হয়ে যেতে পারে। আমি বলবো আরো 2 সপ্তাহ অপেক্ষা করে তারপর না হয় বাসে করে দার্জিলিং যেতে পারেন, তাতে করে আপনাদের অনেক টাকাই সাশ্রয় হবে। না না, বেশি টাকা খরচা হলেও আমি প্রাইভেট গাড়ি করেই আমার বউকে দার্জিলিংয়ে নিয়ে যাব। আপনি নিজেই তো বাস ড্রাইভার, আপনি আমাকে অন্য একটা প্রাইভেট গাড়ির ব্যবস্থা করে দিন না। এই বলে রাহুল টিনাকে নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে প্রাইভেট গাড়ি করে বেরিয়ে পড়ে। দার্জিলিংয়ে পৌঁছে 25,000 টাকা গাড়ি ভাড়া দেওয়ার পর হোটেল খরচা সমস্ত কিছু মিলিয়ে রাহুলের কাছে খুব বেশি টাকা আর থাকে না। তাই রাহুল এবং টিনা দার্জিলিংয়ে মাত্র একদিন কাটিয়েই ট্রেনে করে বাড়িতে ফিরে যায়। তুমি এত কম টাকা নিয়ে বাড়ি থেকে বেরো কেন শুনি? আমি ভেবেছিলাম দার্জিলিংয়ে বেশ কয়েকদিন কাটিয়ে তারপর বাড়ি ফিরবো। যত সব, একদিন যেতে না যেতেই শুনছি তোমার কাছে নাকি টাকা শেষ হয়ে গেছে। কি করবো বলো, আমার কাছে তো এতটুকু টাকাই বাকি ছিল। তুমি প্লিজ কিছু মনে করো না, পরের বার আমি তোমাকে দীঘা মন্দারমণি সব জায়গায় নিয়ে যাব। রাহুলের কথা শুনে টিনার কিছু বলার থাকে না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই টিনা লক্ষ্য করে তাদের বাড়িটা যেন কেউ গোলাপের বাগান বানিয়ে রেখেছে। চারিদিকে সে যেখানেই তাকায় শুধু লাল, নীল, সাদা, হলুদ, গোলাপি গোলাপ ফুল দেখতে পায়। পারমিতা, আমি তোমাকে 2 দিন আগে ঘুরতে নিয়ে যেতে পারিনি বলে তুমি নিশ্চয়ই খুব রাগ করেছো, তাই না? তবে তুমি চিন্তা করো না, আমরা আগামী সপ্তাহটা পুরো প্যারিসে কাটাবো। প্যারিসে হানিমুন হলে তোমার নিশ্চয়ই তার কোনো আপত্তি নেই। ও মাই গড, তুমি আমাকে প্যারিসে নিয়ে যাওয়ার প্ল্যান করছো? তুমি আমাকে আগে বললেই পারতে, তাহলে আমি একটুও রাগ করতাম না। এ কি দিদি, তোমরা তো 2 দিন আগে দার্জিলিং এ গেলে, তাহলে আজকে আবার ফিরে এলে যে? এমন কথা শুনে টিনা ভীষণই রেগে যায়। হ্যাঁ, ফিরে এলাম। দার্জিলিং এ গিয়ে মনে হচ্ছিল বাড়িতে থাকলেই ভালো হবে। তোমার দাদার সাথে প্রত্যেকদিন বাড়িতে গাছে জল দিই তো, সংসারের কাজে তোমার দাদা হাত লাগায়। এই জিনিসটা দার্জিলিং এ আমি খুব মিস করছিলাম। ভেবেছি দাদার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার কথা বললে আমি জ্বলে যাব, কিন্তু সেই গুড়ে বালি। আমিও আমার বরের সঙ্গে প্যারিসে হানিমুন করব। আকাশ আমাকে ফাইনালি টাইম দিতে পারছে। পারমিতা মনে মনে এসবই ভাবতে থাকে। পরের দিনই পারমিতা ব্যাগপত্র গুছিয়ে রেডি হতে শুরু করে, কিন্তু ঠিক তখনই আকাশের ম্যানেজার আকাশকে ফোন করে বলে, স্যার, কোম্পানিতে একটা বড় প্রবলেম এসে গেছে, আপনাকে এখনই মিটিংয়ে আসতে হবে। আমাদের ইনভেস্টররা সব ইনভেস্টমেন্ট আমাদের কোম্পানি থেকে তুলে নিতে চাইছে। আপনি প্লিজ তাড়াতাড়ি অফিসে আসুন। সে কি? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি এখনই আসছি। পারমিতা ডার্লিং, শোনো, আমাকে এখনই অফিসে যেতে হবে। আমি ফিরে এসে তোমাকে প্যারিসে নিয়ে যাবো, কথা দিচ্ছি। কিন্তু আমার কোম্পানিতে এখন খুব বড় একটা ক্রাইসিস হয়ে গেছে, আমি আসছি। এই বলে আকাশ কেটে পড়ে, যার ফলে পারমিতার প্যারিসে ঘুরতে যাওয়ার স্বপ্নে একেবারে জল পড়ে যায়। কি হলো পারমিতা, তোমার বর তোমাকে প্যারিসে ঘোরানোর স্বপ্ন দেখালেও কিন্তু সেটা পূরণ করতে পারলো না। আমার বরের অত টাকা না থাকলেও আমার বর কিন্তু তোমার বরের থেকে অনেক ভালো। সেদিন দার্জিলিং এ যাওয়ার সময় আমাদের বাসের টায়ার পাংচার হয়ে গিয়েছিল, কিন্তু তবুও রাহুল আমাকে 25,000 টাকা ভাড়া দিয়ে দার্জিলিং এ নিয়ে গেছে। অথচ তোমার বরের এত টাকা থাকতেও ও কিন্তু একটুও সময় বার করতে পারছে না। এমন কথা শুনে পারমিতার খুব খারাপ লাগে, কারণ সত্যি আকাশ কখনোই পারমিতাকে সময় দিতে পারে না। তাই পারমিতা এবার কিছুতেই সহ্য করতে না পেরে আকাশকে ফোন করে বলে, শোনো, তুমি এখনই বাড়িতে এসো। আর তুমি যদি এখনই বাড়িতে না আসতে পারো, তুমি যদি মিটিংয়ে বিজি থাকো, তাহলে কিন্তু মনে রেখো, আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ। আমি তোমার সঙ্গে আর থাকতে পারবো না। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। পারমিতার কথা শুনে আকাশ ভীষণই ভয় পেয়ে যায়। তাই আকাশ তড়িঘড়ি করে বাড়িতে ফিরে আসে। অন্যদিকে পারমিতা ঠিক করে সে বাড়ি ছেড়ে চলে যাবে। পারমিতার শাশুড়ি মা মালা দেবী তাকে আটকানোর চেষ্টা করলেও পারমিতা কোনো কথা শুনতে চায় না। আপনার ছেলে সারাদিন শুধু টাকা ইনকাম নিয়েই ব্যস্ত থাকে, বাড়িতে যে বউ আছে সেটা কি ওর খেয়াল নেই? আপনার ছেলে যখন আমার থেকে টাকাকে বেশি ভালোবাসে, তাহলে সারাদিন শুধু টাকাই উপার্জন করুক, আর সংসার করতে হবে না। এই বলে পারমিতা যখন সুটকেস নিয়ে বাড়ি থেকে বেরোবে, তখনই আকাশ সেখানে এসে পড়ে। কি হলো পারমিতা, তুমি আমাকে ডিভোর্স দিতে চাইছো? হ্যাঁ, আমি মানছি আমি তোমাকে সময় দিতে পারি না, কিন্তু বিশ্বাস করো, যাতে আমাদের ভবিষ্যৎটা ভালো থাকে আমি সেটারই চেষ্টা করছি। কিন্তু তুমি যদি সেটা না চাও, তাহলে আজকে থেকে আমি কোম্পানি ছেড়ে বাড়িতে বসে থাকবো। এবার তুমি খুশি তো? কিন্তু তুই যদি কোম্পানি ছেড়ে বাড়িতে বসে থাকিস, তাহলে তোর কোম্পানিতে যারা কাজ করে তাদের কি হবে? তুই কোম্পানিটা ছেড়ে দিলে তো তোর কোম্পানিটাই বন্ধ হয়ে যাবে, আর সেই মানুষগুলো সংসারই বা কি করে চলবে? গেলে যাবে, তাতে আমি কি করব? আমার কোম্পানিতে যারা কাজ করে তারা তো দিব্যি সংসার করছে, কিন্তু এই কোম্পানি চালানোর জন্য যদি আমার সংসার ভেঙে যায়, তাহলে আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। আমার ছেলে তোমাকে কতটা ভালোবাসে, তুমি ওকে ডিভোর্স দিতে চাইছো বলে ও
ওর তিলে তিলে গড়ে তোলা ব্যবসাটাও ও ছেড়ে দেবে বলছে। এখনো কি তোমার মায়া দয়া হচ্ছে না? আমি বলবো আকাশ, তুই ব্যবসাটা ছাড়িস না। এই ব্যবসায় শুধু তোর নয়, অন্যান্য অনেক মানুষদের জীবিকা নির্ভর করে। এমন কথা শুনে পারমিতা নিজের ভুল বুঝতে পারে। থাক, তোমাকে আর কোম্পানি ছাড়তে হবে না। কিন্তু দেখো আকাশ, তুমি যতই আমার কাছে এরকম রোমান্টিক কথাবার্তা বলো না কেন, তুমি যদি আমাকে এবার ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে সময় দিতে না পারো, আমি কিন্তু সত্যি বলছি, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। ঠিক আছে, একটা কাজ করো, ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে হবে তো চলো আমার সঙ্গে গাড়িতে চলো, আমি তোমাকে আমার মিটিংয়ে নিয়ে যাব। তুমি বসে থাকবে আর আমি মিটিংয়ে সকলের সাথে কথা বলবো, ব্যাস তাহলেই তো আমার সঙ্গে তোমার সময় দেওয়া হয়ে যাবে। পারমিতার কথা শুনে আকাশ কিছু বলতে যাবে, তার আগেই আকাশের বারবার ফোন বেজে ওঠে। এই বলে আকাশ পারমিতাকে নিয়েই গাড়ি করে অফিসে চলে যায়। আকাশের এরকম কাণ্ড দেখে পারমিতার মন একেবারে গলে যায়। তাই পারমিতার কখনো আকাশকে ডিভোর্সের কথা বলে না। তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তুহিন একজন পুলিশ অফিসার ছিল। তার বাড়ি ছিল রামনগর গ্রামে। চাকুরি সূত্রে সেন্টার জেলে সে ডিউটি করত। ওই জেলে মধুমালা নামে একটি কয়েদি থাকত। মাসখানেক আগেই তাকে চুরির দায়ে ধরে নিয়ে আসা হয়েছিল। মধুমালাকে দেখতে খুব সুন্দর ছিল। সে সারাদিন জেলের মধ্যে বেশ হাসি খুশি দিন কাটাতো। সে একা একা কথা বলতো এবং মনে মনে হাসাহাসি করত। মধুমালার এরকম আচরণ দেখতে তুহিনের খুব ভালো লাগতো। সে সারাদিন জেলে বসে বসে শুধু মধুমালাকেই দেখত। একদিন সে মধুমালার কাছে এসে বলে, মধুমালা, আমার তোমাকে খুব ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? তুহিনের কথা শুনে মধুমালা খুব জোরে জোরে হেসে ওঠে। তুমি পুলিশ হয়ে আমাকে বিয়ে করবে বলছো? আমি তো জেলের মধ্যে আছি, তুমি আমাকে কিভাবে বিয়ে করবে? তুমি এক কাজ করো, এই জেলের মধ্যেই বড় একটা প্যান্ডেল করে সবাইকে নেমন্তন্ন করো। সবাই জেলের মধ্যে কিভাবে বিয়ে হয় দেখতে আসবে। আর বিয়ের পর তুমিও আমার সঙ্গে জেলের মধ্যে থেকে যাবে। কিছুদিন পর আমাদের বাচ্চা হবে, ওরাও আমাদের সঙ্গে এখানেই থাকবে। ফুল ফ্যামিলি কয়েদি হয়ে যাব। আরে আরে মধুমালা, তুমি এত হাসছো কেন? আমি সত্যি বলছি, আমি কোনো ইয়ার্কি করছি না। আমার তোমাকে খুব ভালো লাগে আর আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো। তুমি ভাবলে কিভাবে যে তোমার বাবা মা আমার মতো একটা চোরের সঙ্গে তোমার বিয়ে দেবে? ওসব নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না, সব আমি সামলে নেব। 6 মাস পর তোমার শাস্তির মেয়াদ শেষ হয়ে যাবে, আর তারপরই আমি তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব, বুঝেছো? তুহিন বাড়িতে এসে তার বাবা মাকে মধুমালাকে বিয়ের কথা বললে তার বাবা মা খুব রেগে যায়। তুই কি পাগল হয়ে গেছিস? তুই একজন পুলিশ অফিসার হয়ে একটা কয়েদি মেয়েকে বিয়ে করার কথা ভাবছিস? ওই মেয়েটা তো একটা ক্রিমিনাল। না মা, ক্রিমিনাল বলো না, ও একটা খুব ছোট চুরির কেসে জেলে আছে। ও বড়সড় কোনো ক্রিমিনাল নয়, ও খুব ভালো মেয়ে, খুব সাদাসিধে মেয়ে। আমার তো মনে হয় যে ওর মতো মেয়ে কিছু চুরি করতেই পারে না। চুরির দায়ে কেউ বেচারি মেয়েটিকে ফাঁসিয়ে দিয়েছে। অত কিছু জানি না আমি, লোকে কি বলবে সেটা বল আগে। মধুমালাকে ভালো মেয়ে কেউই বলবে না, যে দেখবে সেই তো চোর বলে ডাকবে। ওকে কেউ চোর বলে ডাকলে আমি তাকে জেলে ভরে দেব। আমার বউকে কেউ চোর বলুক, আমি এটা মেনে নিতেই পারবো না। তুহিন, তুই মাথা ঠান্ডা করে ভেবে দেখ তুই কি বলছিস। তুই একজন পুলিশ অফিসার হয়ে একটা চোরকে বিয়ে করবি বলছিস? এটা কোনো সিনেমা চলছে না, এটা রিয়েল লাইফ। ওকে, আমি কোনোদিনই ওই মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব না। ওই মেয়ে আর তোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, কোনো মিল নেই। ঠিক আছে বাবা, বিয়ে দেবে না তাই তো? ওর আর আমার মধ্যে কোনো মিল নেই, এটা তুমি ঠিক বলেছো। এখন আমাদের দুজনকে বরাবর হতে হবে, তাই তো? এক কাজ করি, আমিও চুরি করে জেলে বন্দি হয়ে যাই, তাহলে মধুমালার মতো আমিও চোর হয়ে যাব। তখন তাহলে আর তোমাদের কোনোই সমস্যা থাকবে না। বুঝেছি আমি। হায় রে, এই ছেলের মাথাটা একেবারে নষ্ট হয়ে গেছে। দেখ বাবা, তুই এসব কিছু করে নিজের জীবনটা শেষ করে দিস না। আমরা অনেক কষ্টে তোকে মানুষ করেছি। ঠিক আছে বাবা, আমরা ওই মেয়ের সঙ্গেই তোর বিয়ে দেব। তুই ভুলভাল কিছু করার কথা ভাবিস না, কেমন? তুহিন খুব খুশি ছিল। দেখতে দেখতে 6 মাস কেটে যায়। মধুমালাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। তুহিনের বাবা মা মধুমালার সঙ্গে তাদের ছেলের বিয়ে ঠিক করে দেয়। মধুমালার বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন কেউ ছিল না। তাই তুহিনের বাবা মা মধুমালাকে তাদের বাড়িতে ডেকে বিয়ে করার জন্য বলেছিল। মধুমালা ঠিক সময়ে তুহিনদের বাড়িতে চলে আসে, কিন্তু তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। আরে এই মেয়ে,
তুমি বিয়ের বেনারসি না পরে কয়েদিদের মতো সাদা শাড়ি পরে এসেছো কেন? আমরা যে তোমাকে লাল বেনারসি দিয়ে এসেছিলাম, সেটা কি করেছো? লাল বেনারসি আমি পরিনি তো। আমাকে লাল বেনারসি পরে একটুও ভালো লাগছিল না। জেলের এই শাড়িটা পরে আমাকে খুব ভালো দেখায়, আর জেলের মধ্যে এতদিন ধরে এমন শাড়ি পরে পরে আমার এটা খুব ভালো লেগে গেছে। আমার আর অন্য কিছু পরার ইচ্ছাই করে না। উফ, আমার সঙ্গে এসো, অন্য শাড়ি পরে নাও। সবাই দেখলে কি বলবে বলো তো? বাইরের কোনো লোক দেখেনি এখনো তোমাকে। এসো এসো এসো, আমার সঙ্গে এসো। না না, আমি এই শাড়ি পরে বিয়ে করব, না হলে আমি বিয়েই করব না। আরে মা, থাক না। ওর যখন কয়েদির শাড়ি পরতে কোনো অসুবিধা নেই, তাহলে থাক না। এই শাড়িটা পরে সত্যি ওকে খুব ভালো দেখায়। এসো মধুমালা, আমার সঙ্গে এসো। যা ইচ্ছা কর। ভেবেছিলাম এই মেয়ে একটা ক্রিমিনাল, সেটা কাউকেই জানাবো না, কিন্তু আজকে এই মেয়ে নিজেই ঢোল পিটিয়ে বসে থাকবে। সকলেই মধুমালার এরকম শাড়ি পরা নিয়ে পথশালী দেবীকে নানান রকম প্রশ্ন করে। পথশালী দেবী কি বলবে বুঝতে না পেরে বলে, কি বলছো কি তোমরা? আমার বউ কয়েদি হতে যাবে কেন? আমার ছেলে একজন পুলিশ অফিসার হয়ে কয়েদিকে বিয়ে করবে? তোমরা ভাবলে কি করে? হ্যাঁ, তাহলে তোমার বৌমা কয়েদিদের মতো সেম সাদা শাড়ি পরেছে কেন বলো? ও সাদা শাড়ি। ফ্যাশন বলে একটা জিনিস আছে, সেটা জানো না তোমরা? আমার বউ একজন ফ্যাশন ডিজাইনার। ও এরকম আনকমন টাইপ ইউনিক ড্রেস পরতে খুব পছন্দ করে, তাই আমরা ওকে আর বারণ করিনি। কেন, ওকে তো খুব সুন্দর লাগছে, দেখো। জানি না বাবা, ফ্যাশনের নামে আর কত কিছু দেখতে হবে। তবে হ্যাঁ, তোমার বৌমাকে দেখতে সত্যিই সুন্দর। তুহিন মধুমালাকে বিয়ে করে নেয়। বিয়ের পর তুহিন তাকে নিজের রুমে নিয়ে যায়। এই যে মধুমালা, এটা আমার রুম। ওহ সরি, আগে আমার রুম ছিল, আজ থেকে এটা আমাদের রুম। আমি নিজের হাতে আমাদের ঘরটাকে সাজিয়েছি। তোমার পছন্দ হয়েছে তো? মধুমালা ভালো করে তুহিনের রুম দেখার পর বলে, এ বাবা তুহিন, এখানে তো কারেন্ট আছে, এসি আছে, ফ্যান আছে, বেড আছে, সোফা আছে, ফার্নিচার আছে। আরে এই দরজাটা তো কাঠের দরজা। কেন মধুমালা, ঘরে তো এগুলো থাকে। আর তোমার কি চাই বলো? কেমন রুম চাই তোমার? আমি এই রুমে থাকতে পারবো না। আমাকে জেলের মতো ঘর বানিয়ে দাও। এই ঘর থেকে সবকিছু বাইরে বের করে দাও। একদম জেলে যেমন ফাঁকা থাকে, কিচ্ছু থাকে না, তুমি সেরকম করে দাও। আমি এই বেডে ঘুমাবো না, আমি নিচে মেঝেতে ঘুমাবো। কিন্তু কেন? তুমি কি আবল তাবল বকছো বলো তো? আমি অনেকদিন ধরে জেলে ছিলাম তো, তাই আমার জেলে থাকতেই ইচ্ছা করে। আমার জেলের মতোই ঘর চাই। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা, এই যে এই কাঠের দরজাটা ভেঙে দাও, আর জেলে যেরকম লোহার রড দিয়ে তৈরি দরজা থাকে, ওরকম দরজা বানাও, যাতে জেলের মতো ফিলিংস আসে। না হলে আমি এখানে একটা সেকেন্ডও থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসছে। তুহিনের মনে মনে খুব রাগ হচ্ছিল, কিন্তু সে মধুমালাকে খুব ভালোবাসতো বলে তার কথা রাখতে বাধ্য হয়। সে তাদের রুমটা জেলের মতোই দেখতে একটা ঘর বানিয়ে ফেলে। মধুমালা খুব খুশি হয়। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন, আমি আজকে সকালে ড্রয়ারের মধ্যে 20,000 টাকা রেখেছিলাম, এখন দেখছি টাকাটা নেই। কোথায় গেল বলতো? অনেক খুঁজলাম, পেলাম না। কে নিল টাকাটা? ঘর থেকে টাকা আবার কে নেবে? ভালো করে খুঁজে দেখো, পেয়ে যাবে। মা, তোমার আবার কি হলো? তুমি কি খোঁজাখুঁজি করছো? আমি একটু আগেই আমার হাতের বাউটি দুটো খুলে জামা কাপড় কাচতে গিয়েছিলাম, এখন দেখি বাউটি দুটো নেই। আর তোর ওয়াচটা, যেটা তুই খুঁজে দিতে বললি, আমি ওটাও কিন্তু খুঁজে পেলাম না। কি হচ্ছে কি এই বাড়িতে? সবার কিছু না কিছু হারিয়েই যাচ্ছে। কি জানি বাবা, বাড়িতে কি ভূত এসেছে নাকি, যে সব জিনিস হাওয়া হয়ে যাচ্ছে? সেদিন থেকে তাদের বাড়ির সব জিনিস এক এক করে গায়েব হয়ে যাচ্ছিল। তারা কেউ বুঝতেই পারছিল না যে জিনিসগুলো আসলে কোথায় যাচ্ছে। একদিন তুহিন দেখে যে তার মায়ের ঘরের আলমারিতে মধুমালা কিছু একটা খোঁজাখুঁজি করছে। মধুমালা, তুমি মায়ের ঘরে কি করছো? কি খুঁজছো আলমারিতে? হ্যাঁ, কি আছে ওখানে? আমি টাকা খুঁজছিলাম। সকালে দেখেছি যে মা আলমারিতে টাকা রেখেছে। যতক্ষণ না আমি টাকাটা চুরি করতে পারছি, আমার শান্তি নেই। মানে এই, তার মানে এতদিন ধরে বাড়ির সব জিনিসপত্র তুমি চুরি করছিলে? ও মাই গড! হ্যাঁ, আমি তো করি। আমার চুরি করতে খুব ভালো লাগে। তুহিন মধুমালার উপর খুব রেগে যায়, কিন্তু তবুও সে মধুমালাকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করে। দেখো মধুমালা, আমার কথা শোনো ভালো করে, বোঝার চেষ্টা করো।
তুমি আগে চোর ছিলে, এখন তুমি আর চোর নও। তুমি এখন একজন পুলিশ অফিসারের বউ। চুরি করা অন্যায়, অপরাধ। চুরি করলে সবাইকে শাস্তি পেতে হয়। শোনো, অনেক হয়েছে। আজ থেকে তুমি এরকম কয়েদি সেজে থাকবে না। তোমাকে চেঞ্জ হতে হলে আগে এগুলো পাল্টাতে হবে, ছাড়তে হবে এইসব। তুমি আজ থেকে আমাদের মতোই জীবনযাপন করবে। কি বললাম মনে থাকবে তো? বলো। মধুমালাকে দেখে মনে হচ্ছিল সে সত্যিই হয়তো সবটা বুঝতে পেরেছে। কয়েকদিন কেটে যায়। তুহিনের জন্মদিন উপলক্ষে তার বাবা মা বাড়িতে একটা পার্টির আয়োজন করে। সেদিন তাদের বাড়িতে অনেক লোকজন এসেছিল। তুহিন জোর করে মধুমালাকে একটা সুন্দর শাড়িও পরিয়ে দিয়েছিল। বেশ চলছিল সব। হঠাৎ করে তাদের একজন আত্মীয় তার বাচ্চা ছেলে ছোটকে খুঁজে না পেয়ে চেঁচামেচি করতে শুরু করে। কোথায় গেল আমার ছেলেটা? অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না তো আমি। এই তো আমার ছেলের কান্নার আওয়াজ পেলাম মনে হচ্ছে। ছোটু, ছোটু, কোথায় তুই? বাড়ির মধ্যেই আছে মনে হচ্ছে। ভয় পাবেন না, আমি দেখছি। সবাই মিলে খোঁজাখুঁজি করার পর দেখে যে ছোট জেল ঘরের মধ্যে বন্দি আছে। শুধু তাই নয়, তার পরনে কয়েদিদের মতো জামা পরানো ছিল। ছোট ভয়ে জোরে জোরে চিৎকার করে কাঁদছিল। একি, আমার ছেলের এই অবস্থা কে করলো? তুহিন, তুমি বাড়ির মধ্যে জেলখানা তৈরি করে রেখেছো কেন? আর আমার ছেলেকে এমন কয়েদি কে সাজালো? আমি ছোটকে শাস্তি দিয়েছি। ও আমাদের ফ্রিজ থেকে ফ্রুটি চুরি করে খাচ্ছিল। ও চুরি করেছে, ও অপরাধী। তাই ওকে শাস্তি দেওয়ার জন্যই আমি জেলে বন্দি করে রেখেছি। সবাই মধুমালার উপর খুব রেগে যায়। চিন্তায় তুহিনের মাথায় হাত পড়ে যায়। উফ মধুমালা, তোমাকে নিয়ে আমি আর পারছি না। সত্যি, আর কত বোঝাবো তোমাকে? নে এবার বোঝ ঠেলা। আগেই তো বলেছিলাম এরকম কয়েদি মেয়েকে বিয়ে করিস না, করিস না। বাবা মায়ের কথা শুনলি না তো? নে এবার সারা জীবন জ্বলে পুড়ে মর। হে উপরওয়ালা, রক্ষা করো। এই কয়েদি বউয়ের হাত থেকে আমাদের সবাইকে তুমি রক্ষা করো।